নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সম্পূর্ণা রায়। উপস্থিত সকলকে মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই। আজকের সন্ধ্যার এই অধিবেশনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথি শ্রীযুক্ত জয়ন্ত বিশ্বাস। উনি গৌড়ীয় নৃত্যশিল্পী শ্রদ্ধেয় ডক্টর মহুয়া মুখোপাধ্যায়ের ছাত্র এবং বর্তমানে শিল্পায়ন নাট্য বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক হিসেবে কর্মরত। ভারত সরকার দ্বারা ওনাকে গৌড়ীয় নৃত্যের জন্য সম্মানীয় বৃত্তি প্রদান করা হয়েছে। আজকে ওনার উপস্থাপনার বিষয় ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে বাংলার নাচ, বিশেষত কবি উপন্যাস। আমি অনুরোধ করছি শ্রীযুক্ত জয়ন্ত বিশ্বাসকে আজকের বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার, আমি জয়ন্ত বিশ্বাস। আমি প্রথমেই মোদক ট্রেনার একাডেমি ফাউন্ডার এবং সিইও গণেশ মোদক স্যারকে ধন্যবাদ জানাই এবং গার্গী ম্যামকে ধন্যবাদ জানাই আমাকে এমন একটা প্ল্যাটফর্মে বলবার সুযোগ করে দেওয়ার জন্য, এবং কৃতজ্ঞতা স্বীকার করি আমার গুরু প্রফেসর মোহন মুখার্জিকে, যিনি আমাকে এমন একটা বিষয় সাজেস্ট করেছেন বলবার জন্যে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে, বিশেষ করে কবি উপন্যাসে বাংলার নাচ। আমি শুরু করছি। বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করার পূর্বেই একটু বাংলা সাহিত্যের কালবিন্যাসটা করলে বা ধারাবাহিকতাটা বোঝা যাবে। যদি আমি বাংলা সাহিত্যের ধারাবাহিকতা কালবিন্যাস করি, তাহলে তিনটে যুগে সীমাবদ্ধ: আদিযুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই সময়কালটা কেমন? আদিযুগ 650 থেকে 1200, তারপরে 1200 থেকে 1800, তারপরে 1801 থেকে বর্তমান সময়কাল পর্যন্ত। যদি এমনটাই ধরা হয়, তাহলে বাংলা বিশাল বঙ্গ জুড়ে যে নাচের একটা ভীষণ ব্যাপ্তি ছিল, তার কিন্তু সাহিত্যিক নিদর্শন রয়েছে প্রচুর। আমি আধুনিক সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আসার পূর্বের একটা ছোট্ট ইতিহাস বলছি। যেমন চর্যাপদের কথা যদি ধরি, আমি একদম বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন, সেখানে সুন্দরভাবে বলা রয়েছে বাংলার নাচ কেমনভাবে ছিল, ওতপ্রোতভাবে জড়িত। আমি দুটো চরণ আমি নিচ্ছি। প্রথমটা: নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিষমা হই, এ রাগ পটমঞ্জুরি আর রচয়িতা বীণা পাল। এবং দ্বিতীয়টা হচ্ছে: একশো পদ্মা 64 পাংখুরি তহে চুরি নাচিয়া ডম্বি বাপুরি। আমি গুরুজির কাছে ক্লাস করার সমকালীন জানতে পারি বাংলা জুড়ে বউ নাচের একটা বিশাল ব্যাপ্তি ছিল। কিন্তু আমি চর্যাপদ নিয়ে যখন পড়াশোনা করছি অনার্স লেভেলে, তখন ভাবছি যে এই পদ্মপাতের উপরে কি করে নাচ করা সম্ভব। কখনোই পসিবল না, ভগবান ছাড়া কেউ নাচ করতে পারবে না, এটা আমার ধারণা ছিল সেই সময়। আন্টির কাছে ক্লাস করতে গিয়ে জানতে পারলাম যে এই পদ্ম পাপড়িটা কেমন করে তৈরি হয়। আসলে বউ নাচ বাংলা জুড়ে ছিল একটা সময়কার শাশুড়ি বৌমার তরজা বা লড়াই। কেউ বলতো বাতাসের উপরে নাচ করবে, কেউ বলতো আবির দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে নাচ করতে করতে পদ্মের পাপড়ি তৈরি করবে। সেই বউ নাচ কিভাবে সাহিত্যে চলে আসলো, তার মানে এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি: সাহিত্য হচ্ছে সোশ্যাল ডকুমেন্টস, অর্থাৎ যা সমাজে ঘটছে তারই প্রতিছবি সাহিত্যে রিফ্লেক্ট হয় বা লেখা হয় সেইভাবে প্রতিছবি হিসাবে। এরপরে দাদার সাথে কবি জয়দেবের গীত গোবিন্দে পাই নাচ গানের কথা। তারপরে তো মঙ্গল কাব্য, চৈতন্য কাব্য, বৈষ্ণব পদাবলী সবকিছুতেই নাচ গানে ভরপুর। তারপরে আধুনিক সাহিত্য, কতজন পরপর রয়েছে। রবি ঠাকুরের কথা তো না বললেই নয়, যিনি, যার জন্য সারা ভারতবর্ষ নাচ করছে, রবি ঠাকুর। আমি এবার মূল বক্তব্যে আসি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার যদি তার জীবন বা তার জন্মের বৈচিত্র্য বা যে ভৌগোলিক পরিবেশে মানুষটা মানুষ হয়েছেন, সেই ভৌগোলিক পরিবেশটা কেমন? রাঢ়বঙ্গ, লাল মাটি, কাপড়ে মাটি, পাথর, মালভূমি, ছোটনাগপুর অঞ্চল জুড়ে তার ভৌগোলিক পরিবেশ। সেই ভৌগোলিক পরিবেশে দাঁড়িয়ে সেই মানুষটা সাহিত্য সৃষ্টি করছেন। সেইখানকার জনমানুষদের জীবনযাত্রা প্রণালী, তাদের আনন্দ উৎসব, তাদের কর্মের জীবন, সবকিছু। আমি
কয়েকটা উপন্যাসের নাম নিচ্ছি, বিশেষ করে কবি, গণদেবতা, ধাত্রীদেবতা, কালিন্দী এবং হাসিল বা কথা। ইনফ্যাক্ট আরো অনেকগুলো উপন্যাস আছে যেগুলো তো নাচ গানের ভীষণ পরিমাণে রয়েছে, কিন্তু আমি কয়েকটা নাম নিলাম এর মধ্যে, যেগুলো প্রত্যেকটার মধ্যেই নাচের ভীষণ ভাবে প্রভাব রয়েছে। আমি কবি উপন্যাসটাকে বিশেষ করে বেছে বেছে নিলাম আজকের আলোচ্য বিষয় অনুযায়ী। কবি উপন্যাস নিয়ে বলতে গেলে আমার যে লাইনটা আমি একবার না বলেই হবে না, সেটা দিয়ে শুরু করছি। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদে কেনে, কালো কেশে রাঙা কুসুম হেরিছে কি নয়নে। সত্যি তাই, আমরা অন্ধকারকে দেখলে ভয় পাই, আলো দেখলে আনন্দে মুগ্ধ হই। কালো রং পছন্দ করি না, অথচ চুলে পাক ধরলে পরে তখন আমাদের মনে কষ্ট আসে। এই উপন্যাস জুড়ে ঔপন্যাসিক লিখেছেন যে এই গান বা এই নাচ শুধু যে উপন্যাসের বিনোদনের বিষয় তা নয়, এই গান বা এই নৃত্য এই উপন্যাসের অত্যন্ত জীবন্ত স্থানীয় সংস্কৃতির প্রতিচ্ছবি, যেখানে নিতাইয়ের মতো কবিয়ালের গান এবং বসন্তের মতো নর্তকীদের নাচ প্রধান, যা গ্রামীণ মেলা, কবিগান, ঝুমুর, আসরের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি পুরো উপন্যাস জুড়ে আমার পড়তে গিয়ে বারবার মনে হয়েছে এই উপন্যাসে নিতাই কবিয়াল এবং বসন্ত যে চরিত্র দুটি, এটা কবির মানুষ চরিত্র। হয়তো এই ঝুমুর গান বা নাচ বা নাচনি, এই তিনটেই হয়তো চরিত্র ছিল। কবি চরিত্র সৃজন করতে গিয়ে এই কবিয়ালের মুখ দিয়ে গান শুনিয়েছে, বসন্তের দিকে নাচ এবং গান দুটোই করিয়েছেন। এবার এখানে যে নাচের কথা বলা হয়েছে উপন্যাস জুড়ে, ঝুমুর, তারপরে বাউলও একটা নাচের ভঙ্গি আছে বাউলে, তারপরে আছে নাচিনি। এইটা প্রসঙ্গত আসলে পরেই আমার একটুখানি বলতে হবে দেবদাসীর কথা। বাংলায় দেবদাসী রয়েছে, বা দেবদাসী শব্দের অর্থ কি একটু জানতে হবে আমার। দেব কথার অর্থ হলো ভগবান বা ঈশ্বর, আর দাসী অর্থাৎ সেবিকা বা সেবক, যেটা বলাই চলে। এবার এই দেবদাসী অর্থাৎ ভগবানের বা ঈশ্বরের সেবিকা, যেটা একটা সময় জুড়ে সারা বাংলা জুড়ে, কেন সারা ভারতবর্ষ জুড়ে এই দেবদাসী প্রথার প্রচলন ছিল। সারা ভারতবর্ষ জুড়ে, খালি বাংলা বলবো না, সারা ভারতবর্ষ জুড়ে এই দেবদাসীরা মন্দিরে ভগবানের সেবায়, নাচ গান এবং নাচ গানের মধ্যেই বা বাদ্যযন্ত্র বাজানোর মধ্যেই তাদের নিজেকে উৎসর্গ করে দিত। একটা দেবদাসী একটা প্রথা, যে প্রথাটা কুমারী মেয়েদের ঈশ্বর বা মন্দিরে দেবতাদের সেবা উৎসর্গ করা হতো। কিন্তু এটা 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 সময়কালটা কেমন, প্রাচীন এবং মধ্যযুগ, এই সময়কাল পর্যন্ত এটার ব্যাপ্তি ছিল। কিন্তু তারপরে আস্তে আস্তে এটা বিলুপ্তির পথে হয়। তার কারণটা হলো একটা সময় পরে এই দেবদাসী প্রথাটা না যৌন বৃত্তির দিকে চলে যায়। সেটা সমাজে ক্ষতিকারক বলে সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। এবার এই দেবদাসী কারা? আমরা কল্হণের রচিত রাজতরঙ্গিণীতেও দেবদাসীর কথা পাই, দেবদাসী কমলা, যিনি বাংলা থেকেও বিলং করে, বাংলায় তার জায়গা। কার্তিকের মন্দিরে তিনি নাচ করতেন। তাহলে মোট কথা বাংলাতে দেবদাসী যে প্রভাবটা ছিল মন্দিরে, সেটা ছিল। উপন্যাসে কি বলছে, যে ঝুমুর গান বা ঝুমুর শিল্পীরা কি করতেন, মেলায় নাচ করতেন, তারপরে বিভিন্ন যাত্রার আসরে নাচ করতেন, আবার কখনো জমিদার বাড়ির রাতে রজনীগন্ধা হতেন। ঝুমুর ঝুমুর হচ্ছে খ্রিস্ট শতাব্দীর খ্রিস্টাব্দ পর থেকেই প্রচলন হয়। আগে এটাকে লোকসঙ্গীত হিসেবে ধরা হলেও কিন্তু প্রথম দিকে ঝুমুর কিন্তু মুখে মুখে রচিত হতো কোনো কারণে। কিন্তু মধ্যযুগের পরবর্তী সময় এ এর মানে তার সঙ্গে ভণিতা যুক্ত হয়, মানে একটুখানি আহ, তার অঙ্গভঙ্গির পরিবর্তন হয়, গানের পরিবর্তন হয়। তখন পুরুষেরা ঝুমুর গানে নাচ করতো মেয়ে সেজে।
এবার বক্তব্য হচ্ছে এই ঝুমুর কিন্তু বাংলারই ছিল। আসামের চা চা শ্রমিক যখন ঝাড়খণ্ড ছোটনাগপুর অঞ্চল থেকে আসামে গিয়েছিল, তারা সেখানে ওই আসামে গিয়ে এই ঝুমুর আবার প্রচলন করে আসামে। তাহলে ঝুমুর খালি যে বাংলার থেকে গিয়ে আসামেও তার ব্যাপ্তি প্রকাশ পায়। ঝুমুর শিল্পীদের জীবনযাত্রা কেমন ছিল? তাদেরকে এক কথায় বলা হতো নিম্ন বর্গের মানুষ, যাদের ছোঁয়া যায় না তাদের দেখা যায়, তাদের ছোঁয়া যায় অন্ধকার আড়ালে, তাদের দেখা যায় লোকের সম্মুখে। ঝুমুর শিল্পীদের নিয়ে একটা কথা বলতে গেলে এই কথাটা বারবার আমার মনে হয়, ঝুমুর শিল্পীরা ঝিঙে ফুলের মতো, তারা সন্ধ্যার আলোয় বাসা ফোটে এবং ভোরের আলোয় মিলিয়ে যায়। অর্থাৎ ঝুমুর শিল্পীদের সম্মান ততটুকুই ছিল সমাজে যতটুকু গ্রহণযোগ্যতা একটা সাধারণ মানুষের হয়ে ওঠে না। তাদের খুব খুব নিকৃষ্ট রকম ভাবে তাদের দেখা হতো, এবং ঝুমুর শিল্পীদের মৃত্যুর পরে তাদেরকে পোড়ানো পর্যন্ত হতো না, গাছে ঝুলিয়ে রাখা হতো, কাকপক্ষীতে শিয়ালে খেত তাদেরকে। তাদের সেই ঝুমুরের জীবনযাত্রাটা প্রাচীনকালে এরকমই ছিল। কিন্তু ধীরে ধীরে ঝুমুর শিল্পীদের মান্যতা পেয়েছে, তারা অগ্রগামী হয়েছে। এবার আমি উপন্যাসে আসি, কেমন করে উপন্যাসে এটাকে ব্যবহার করা হয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি খালি যে এই ঝুমুর গান বা নাচ কে উপন্যাসের মূল কেন্দ্রবিন্দু রেখে তৎকালীন সময়ের আরবঙ্গের জীবনযাপন ও তাদের আনন্দ উৎসবের বিশাল একটা পরিবেশ এই উপন্যাসে তিনি ফুটিয়ে তুলেছেন। বিভিন্ন রকম গান, আর বারবার করে একটা কথা আছে যে এই যে এই বর্ণের মানুষেরা যারা ঝুমুর বা নাচিনী, এরা প্রত্যেকেই দেবদাসীদের ওই আদলেই তাদের জীবনযাত্রা শুরু, মানে সেই তাদের প্রাচীন কালে যারা নাচ করতো তারা পর হয়ে হয়ে বর্তমানে ঝুমুর শিল্পীরা এখন অনেক উন্নতি, অনেক জায়গায় তাদের ব্যাপ্তি ঘটেছে, সরকার থেকে তাদের প্রচুর পরিমাণে সাহায্য বা তাদের নাচকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমি কয়েকটা ভাগে ভাগ করেছি এই আহ উপন্যাসের নাচের দিকগুলো এবং গানের দিকগুলো নিয়ে। আহ নৃত্যগীতির মূল দিকগুলো উপন্যাসের, এই উপন্যাসটি একটা গ্রাম্য বাংলার উপন্যাস। বাংলা লোকনৃত্য, কবিগান ও ঝুমুরের আসরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যা তখনকার গ্রামীণ জনজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সত্যি বলতে আমরা যদি বলি ঐতিহ্যবাহী কথাটা বা লোকায়ত শব্দ যখন ব্যবহার করি, সেটা না বংশ পরম্পরায় আসে বা গুরু শিষ্য পরম্পরায়। এই ঝুমুর শিল্পীদের একটা কেউ ছিল, সে করতো, তারপরে তার ধারাবাহিকতাকে ধরে রেখেছে, এইভাবে এইভাবে তাদেরকে বিস্তার ঘটেছে বিস্তার ঘটেছে। সাহিত্য ঔপন্যাসিক উপন্যাসে ঠিক এমন ভাবেই আহ উম নিতাই কবিয়ালের মধ্যে দিয়ে সেই ঝুমুর গানের যে বিশিষ্টতা এবং তার যে মাধুর্য, এই গান মূলত দেহতত্ত্ব গান, মানুষের আনন্দের গান, আনন্দের গানের মধ্যে দিয়ে দেখিয়েছে। কখনো দেখিয়েছে এই উপন্যাসে একটা ত্রিকোণ প্রেম সৃষ্টি হয়েছে, কখনো বসন্ত, কখনো লক্ষ্মী ঠাকুরজি আর নিতাইয়ের মধ্যে। দেখুন, যে গান মানুষকে কখনো বৈরাগ্য করে দিয়েছে, তাকে সংসার জীবন ছেড়ে সে এতটাই মুগ্ধ হয়ে গেছে বসন্তের গানে এবং নাচে। বসন্তের উদ্দাম নাচ, তার আহ পাগল করা পরিবেশ, যা মানুষকে আকর্ষণ করত, সেই বসন্তের প্রেম প্রকাশিত হয়েছিল নাচের মাধ্যমে। যে নাচের মাধ্যমে প্রকাশিত হয়েছিল বলেই হয়তো নিতাই কবিয়াল তার প্রেমে পড়েছিল, মুগ্ধ হয়েছিল। যে সংসারী মানুষ, সেও বৈরাগ্য নিতে চেয়েছিল বসন্তের জন্য। তাহলে একটা গান, শিল্প, নাচ মানুষকে কতটা পরিবর্তন করে দেয়। ঠাকুরজির প্রতি তার যেমন ভালোবাসা ছিল, ঠিক তেমনি বসন্তের প্রতি তার দায়িত্ববোধ, একটা কর্তব্য, তার যে প্রথমেই বলেছিলাম একটা কথা যে দেবদাসী তাদের তারা কি করে উৎসর্গ করতো নিজেকে, ঠিক এখানে বসন্ত চৈত্রও তাই কিন্তু উপন্যাসে। সে রাত্রিবেলা মজলিসে নাচ করতো, গান গাইতো, তারপরে তার একটা একটা ওই বেশ্যাবৃত্তি বা যৌন বৃত্তির মধ্যে তার জীবনটা অতিবাহিত করত।
নিতাই কবিয়ালের একটা সুন্দর দিক দেখিয়েছে এখানে ঔপন্যাসিক, এবং তার হাত ধরে বসন্তের চরিত্রটা পরিস্ফুটিত হয়েছে। কবিয়াল বা নিতাই কবিয়াল নিজেকে যখন তৈরি করছে একজন গানের শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক তার পাশাপাশি কিন্তু সে চেষ্টা করেছে বসন্তকে তার সাথে নিয়ে বেরিয়ে যেতে, তাকে, তার নৃত্যকে বা তার নাচকে সবার মধ্যে দেখাতে বা পরিবেশন করতে। তবে নাচ একটা সময় পরে যখন বসন্তের নাচ মানুষদের এত আকর্ষণ করতে থাকলো, তখন কি করলো, বসন্তকে নিয়ে নিতাই বেরিয়ে যেতে চাইছিল সমাজ ছেড়ে। কিন্তু ওই সংসার বৈরাগী মানুষের যে জীবনে যেটা হয়, সেটা পেরে ওঠে না। এবার নাচ, নাচ গান শুধু কেবল বিনোদন না, তাদের জীবিকাও ছিল। তাহলে এই যে উপার্জন করা, একটা একটা শিল্পী যে উপার্জন করা, সেই উপার্জনটুকু তাকে করতে হতো। তাদের সাজ পোশাক কেমন ছিল তখনকার সময়, সমসাময়িক সময়কালে, যে হাতে হাতে রং করা, একটা আর্টিকেল পড়ছিলাম যে শাল পাতার, শাল গাছে যে ছোট ছোট ডাল বেরোয়, ডালের মাথার অংশ দিয়ে তারা হাতে পায়ে লাল করতো, সেই সব করে তারা পারফর্ম করতো। এরপরে এই ঝুমুর, ঝুমুর 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 একটা ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটা বাউলের সমান্তরাল ভাবে গ্রামে তখন প্রচারিত ছিল। এবার আমি বলি যে এই নাচ কিভাবে একটা শাস্ত্রীয় নৃত্যকে উজ্জীবিত করেছে বা একটু গড়ে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর কথা বলেছেন যে ভূমিকা হলো কোনো কিছু, কোনো উপন্যাসের বা কোনো গল্পের সলতে পাকানোর কাজ করে। যেমন প্রদীপ জ্বালাতে গেলে সলতে পাকাতে হয়, ঠিক তেমনি এই লোকায়ত নৃত্যধারাগুলোই একটা শাস্ত্রীয় নৃত্য গড়ে তোলার জন্য সলতে পাকানোর কাজ করে। আজকে ভারতবর্ষের ইতিহাসে যে 9টা ক্লাসিক্যাল ডান্স ফর্ম আছে, তার বেশিরভাগ কটাই কিন্তু এই লোকায়ত নৃত্যের উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে। ঠিক তেমনি ঝুমুর শিল্পীদের জীবন কাহিনী তো বলতেই হয়। আমি আমি একবার পুরুলিয়ায় গিয়েছিলাম, বাঁকুড়া পুরুলিয়া আমিও ঘুরেছি একটু। তা আমি তখন দেখেছি যে তাদের জীবনযাত্রা, তাদের খাওয়া দাওয়া, তাদেরকে এখন হয়তো অনেকটা, আমি আমি অনেকটা পরে এসে দেখেছি, মানে আমি ভেরি রিসেন্ট গিয়েছিলাম। তা তখনকার পরিবেশ আর আমি যখন আন্টির কাছে শুনছি, সেই পরিবেশটা তো আকাশ পাতাল ডিফারেন্স। এখন তাদের পোশাক বদলেছে, তাদের নাচের স্টাইল বদলেছে, কারণ এটাই তো হওয়া উচিত, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হওয়া। ঝুমুর দলের মেয়েদের জীবনযাপন এবং তাদের গান বাজনা ও বসন্তের রূপ নিতাইয়ের জীবনে এক অভিন্ন জগতে দরজা খুলে দেয় এই উপন্যাসে। কবি উপন্যাসের মূল দ্বন্দ্বটা হলো সংসার, বৈরাগ্য এবং জাগতিক আকর্ষণ এবং আধ্যাত্মিক টানাপোড়েন। তার মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে এই নাচ আর এই গান। কখনো কখনো দেখা যাচ্ছে যে তরজা চলছে, গানের লড়াই, তরজা চলছে, কথায় কথায় তরজা হচ্ছে এবং তার মধ্যে নাচ চলছে। এবার এই এই নাচ কেমন করে পরিবেশন করা হতো, কখনো খোলা জায়গায়, কখনো বৃত্তাকারে, নারী পুরুষ একসাথে দলগতভাবে সেটাকে পরিবেশন করা হতো। আর তার সঙ্গে বিশেষ করে যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হতো, সেগুলো ছিল মাদল, ঢোল, তারপরে বাঁশি ইত্যাদি। এই এই নাচের মূল বিষয়বস্তুটা ছিল প্রেম, তারপরে ছিল দৈনন্দিন জীবন, সামাজিক যে পরিস্থিতি, তাই আনন্দ বেদনা এবং চা শ্রমিকদের শোষণ ও সংগ্রামের জীবন, জীবনের গল্প ছিল এই নাচের বা এই গানের মূল বিষয়বস্তু। ঝুমুর নাচ এই উপন্যাসে খালি বিনোদনটা দেখায়নি, বারবার করে একটা কথা আমার মনে হচ্ছে বা আমি বলছি, যে বিনোদন বাদ দিয়েও এই নাচ কেমন করে একটা চরিত্র হয়ে উঠেছে, একটা সমাজের একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে। একটা গোটা রাঢ়বঙ্গের যে লোকায়ত নৃত্য ধারার মধ্যে পড়ে ঝুমুর বা নাচনি, এটা উৎসব মারফত এই নাচগুলো করা হতো, বিশেষ করে বিবাহ উৎসব, নবান্ন, সামাজিক অনুষ্ঠান এবং সাম্প্রদায়িক ঐতিহ্য এই নাচ তুলে ধরা হয়েছে।
আমি কয়েকটি গানের লাইন উদাহরণ দিচ্ছি এখানে, উপন্যাস থেকে নেওয়া। এই খেদ মোর মনে মনে, ভালোবেসে মিটলো না, আশ কুলালো না এ জীবনে, হায় জীবন এত ছোট কেন এই ভুবনে। এই গানের পংক্তি তাদের আতৃপ্ত বাসনা ও জীবনের ক্ষুদ্রতাকে তুলে ধরে। আমি একটু আগেই বললাম যে এই নাচের বিষয়বস্তুগুলো কেমন হবে, প্রেম, দৈনন্দিন জীবন, সামাজিক আনন্দ বেদনা এবং চা শ্রমিকদের শোষণ ও সংগ্রামের কথা। ঠিক তেমনই এই উপন্যাসেও তাই। আবার বলেছে যে গানগুলোতে কখনো কলঙ্কের গঞ্জনা, কখনো দহন, খুরের ধারের মতো জ্বলন্ত আগুনের ফুলকির মতো শব্দ ব্যবহার করে এই উপন্যাসে ঔপন্যাসিক মেয়েদের জীবনের কঠিন বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে, বিশেষ করে ঝুমুর শিল্পীদের বসন্তের মাধ্যমে। এই উপন্যাসের গানগুলো নিছক মনোরঞ্জনের জন্য নয়, বরং অন্তরের শ্রেণীর মানুষের জীবন, তাদের প্রেম, হতাশা এবং সমাজের প্রতিচ্ছবি হিসাবে কাজ করে। আসলে একটা শিল্পী হয়ে উঠতে গেলে তার যে কতটা স্যাক্রিফাইস বা কতটা ত্যাগ স্বীকার করতে হয়, তা হয়তো এই বসন্তের চরিত্রের মাধ্যমে ঔপন্যাসিক দেখিয়েছে। সমাজের দায়বদ্ধতা তাদেরকে নিপীড়িত করে রেখেছে, সেইখান থেকে তারা উঠে এসে নিজেকে চেষ্টা করেছে পুরো পরিবেশের সাথে নিজেকে একস্টম হতে। এটাও একটা শিল্পীর পরিচয়। এবার এই যে আমাদের দেবদাসী প্রথা ছিল, সেই দেবদাসী প্রথার তো একটা অংশ এই ঝুমুর বা নাচের শিল্পীদের মধ্যেও রয়েছে। এই প্রাচীন বাংলার বিশেষ করে আমি বিশেষত বাংলার অষ্টম শতাব্দীতে কুণ্ডবর্ধন নগরী ব্যাপকতা লাভ করে এই দেবদাসী প্রথা, এবং বাৎসল্যের কামসূত্রে এর পরিচয় পাওয়া যায়। এবার আমি ঝুমুর নাচের যে শিল্পীদের কিভাবে তাদের জীবনযাত্রা নিয়ে উপন্যাসের গানগুলো বেঁধেছে, সেই গানগুলোর একটু পরিচয় দেই। আমি ভালোবেসে এই বুঝেছি মুখের স্বার সে চোখের জল রে, আমি ভালোবেসে এই বুঝেছি মুখের স্বার সে চোখের জল রে। এটা নিতাইয়ের গান, যা তার প্রেম এবং দুঃখের গভীরতা বোঝায়। পুরো উপন্যাস জুড়েই ঔপন্যাসিক নিতাইয়ের চোখ দিয়ে কখনো বসন্তকে তার নাচের মাধ্যমে তুলে ধরেছে, আবার কখনো তার গৃহলক্ষ্মী বা ঠাকুরজির কথা তুলে ধরেছেন। অ্যাকচুয়ালি বলতে গেলে নাচ, আমরা তো জন্ম থেকেই প্রত্যেকে ছন্দ বা তাল বা লয় আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। জন্মসূত্র থেকে আমরা হয়তো সেই ছন্দ বা সেই লয়ে আমরা চলে বা চলাফেরা করি। এই লোকায়ত নৃত্যধারাগুলো হয়তো আমাদের জীবনের সেই অংশই বলা যেতে পারে। আমরা প্রাচীন প্রাচীনকালের যে কথা বললাম একটু আগে আমি, দেবদাসীদের কথা, তাদের জীবনযাত্রাও তো ঠিক এমন ভাবেই ছিল। একটা কোণঠাসা করে তাদের রাখা হতো, সেই কোণঠাসার মধ্যেই তাদের জীবন অতিবাহিত করতে হতো। এবার এই দেবদাসীদের কতগুলি ভাগ রয়েছে, সেই ভাগগুলো যারা দেবতাদের সেবায় ছিল তাদের এক এক ধরনের বলা হতো, এবং যারা এইসব বাদ দিয়ে অন্য কোনো কিছু করতো, বা বাইজিরা উত্তর ভারতে প্রচারিত ছিল বাইজি, তারাও সেই তারই প্রকার। সব থেকে বড় কথা যে এই প্রত্যেকটা লোকায়ত নৃত্যই ধারাবাহিকতা করে আস্তে আস্তে পরিবর্তন স্বরূপ বর্তমানে এক আলাদা রূপ নিয়েছে। ঝুমুর শিল্পীরা যেখানে এখন বর্তমানে তাদের আহ, জীবনযাত্রা পরিবর্তন ঘটেছে, আর কবি উপন্যাসে বারবার করেই দেখা যাচ্ছে যে এই ঝুমুর শিল্পীদের জীবনের কত ওঠা পড়া, তাদেরকে আহ, নিগৃহীত করে রাখা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে তারা এই পার্সপেক্টিভে তারা চলতে পারবে না, তাদেরকে মিশতে দেওয়া হচ্ছে না। আবার তারাই আবার কখনো কখনো জমিদার বাড়ির অন্ধকার ঘরের বিছনা শয্যাশায়ী হচ্ছে। তো এটা মূলত সব ক্ষেত্রেই আহ, সব ক্ষেত্রেই রয়েছে, এটা বর্তমান সভ্যতাতে এখনো রয়েছে অন্ধকার আড়ালে।
বসন্ত যেমন একজন নর্তক ছিলেন বা নর্তকী ছিলেন, তার নাচ গানের মধ্যে দিয়ে এক বন্য উদ্যম আবেদন ছিল। তার নাচ এক অপরূপ অঙ্গভঙ্গিমা থাকতো যা দর্শককে আকর্ষণ করত। যদিও তার জীবন ছিল নিম্নবিত্ত এবং দেহ ব্যবসার সঙ্গে জড়িত। আমি এই কথাটা আগেও বললাম যে দেবদাসীদের অবস্থা কেমন ছিল, ঠিক তেমনই বসন্ত চরিত্রটাও তাই উপন্যাসে এখানে আলোচিত করেছেন। এরপরে বলছি আসরের পরিবেশ। চণ্ডিকা পুজোর মেলায় কবি গান, ঝুমুর গান ও যাত্রা আসর বসতো। জমিদার থেকে সাধারণ মানুষেরা সেই আসরে কেন্দ্রবিন্দু হতো, যা হয়ে উঠতো একটা মিলন ক্ষেত্র। নাচনি ও রসিকেরা নৃত্যের তালে তালে প্রশ্ন উত্তরের মাধ্যমে গান গাইতো এবং নাচ করত, যা ছিল দর্শকদের মনোরঞ্জনের একটা বিশেষ ধারা। বিশেষত কিছু বলবেন স্যার? না না, কন্টিনিউ করুন। ওকে ওকে। এই ঝুমুর দলের মেয়েদের জীবনযাত্রা, তাদের গান বাজনা ও বসন্তের রূপ নিতাইয়ের জীবনের এক ভিন্ন জগতে দরজা খুলে দেয়। এটা কবি উপন্যাসের মূল দ্বন্দ্ব। সংসার ও বৈরাগ্য জাগতিক আকর্ষণ ও আধ্যাত্মিকতার টানাপোড়েনে ফুটিয়ে তুলতে সাহায্য করে, যা ঠাকুরজি ও বসন্তের সম্পর্কের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। মোদ্দা কথা, মূল উপন্যাসটা জুড়ে নাচ এবং গান আষ্টিপৃষ্টি জড়িয়ে আছে মূল চরিত্রের মধ্যে দিয়ে, যা ঔপন্যাসিক বারবার করেই এটাই বোঝাতে চেয়েছেন রাঢ়বঙ্গের শিল্পীদের জীবনযাত্রা কেমন ছিল, তাদের জীবনের প্রতিকূলতা কেমন ছিল, তারা কিভাবে এইভাবে তাদেরকে আর প্রেম, যৌনতা এই সবকিছু মিলিয়ে মিশিয়ে ঝুমুর এবং নাচনীদের যে জীবনযাত্রায় পরিস্ফুটিত করেছেন ঔপন্যাসিক, তা বিশেষভাবে আকর্ষণ করে। এবার একটু বলি, আহ, চৈতন্য পরবর্তী যুগে ঝুমুরের পরিবর্তন হয়েছে। কেমন করে পরিবর্তন হয়েছে? যে ঝুমুর আগে আমি ঔপন্যাসিক ভাবে বর্ণনা করেছেন তার উপন্যাসে, সেই সেটা হয়তো সেই সময়কালের চৈতন্য পরবর্তী যুগে ভনিতাযুক্ত ঝুমুরের সূচনা হয়। ধীরে ধীরে এরা পরিবর্তন হতে থাকে। এবার একটু আসি বাকি ইতিহাসটুকু। প্রসঙ্গত বলা চলে যে এই ঝুমুর নাচ পুরো উপন্যাস জুড়ে কেমন ভাবে রয়েছে। কখনো ফসল কাটা, কখনো বিয়ে, কখনো উৎসবের সময়, বিশেষত করম ও টুসু পুজোর সময় এই নাচ হতো। বিষয়বস্তু আমি আগেই বলেছি। এবার এদের সাঁওতাল ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও এই রীতি প্রচলন ঘটে। আসামের চা শ্রমিকদের নিজস্ব সংস্কৃতি অংশ, যা তাদের উৎসভূমির সংস্কৃতি নিয়ে এসেছে। সংক্ষেপে ঝুমুর নাচ হলো আনন্দ, ভালোবাসা ও প্রকৃতির সঙ্গে সম্পর্কিত এক প্রাণবন্ত লোকনৃত্য, যা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। ঝুমুর অ্যাকচুয়ালি শুধুমাত্র ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এর ভীষণ ব্যাপ্তি বা প্রচার রয়েছে। এখন সেটা আরো অনেক বেশি হয়েছে। আমি আবার উপন্যাসে ফিরে আসি, যেহেতু এই কথা প্রসঙ্গে বলতে গেলে আমার বাইরে বেরিয়ে বলে আবার ফিরতে হচ্ছে। ঔপন্যাসে কিন্তু বারবার করে একটা কথাই বলেছেন, যে এই গান আর এই নাচ পুরো রাঢ়বঙ্গের মানুষের জীবনযাত্রা প্রণালীকে আলোকিত করেছেন। যতবার তিনি দেখেছে কবিয়ালের গান দিয়ে বা নিতাই কবিয়ালকে দেখে তিনি দেখিয়েছেন তার গানের সঙ্গে তার জীবনের ওঠা পড়া, তার বাস্তবতা, ঠিক তেমন ভাবেই বসন্তর জীবনে নাচ, ঝুমুর গান কিভাবে তিনি আহ, তার মধ্যে প্রকাশ পেয়েছেন। এবার আমি একটু বলছি সঙ্গীতে আমি আবার বলছি যে ওইখানে আবার এটাও দেখা গেছে যে বসন্তের যে
চাহিদাগুলো সেইগুলো তার নাচের মাধ্যমে ঔপন্যাসিক প্রকাশ করেছেন। গানগুলো শুনলেই বোঝা যায় যে আহ, কতটা আক্ষেপ থাকলে মানুষ এমন গান বা এমন নাচ পরিবেশিত করতে পারে। এ খেদ মোর মনে, ভালোবেসে মিটল না আশা, কুলালো না এ জীবনে, হায় জীবন এত ছোট, কেন এ ভুবনে। এটি উপন্যাসের একটি গানের অংশ যা জীবনের অপূর্ণতা ও ভালোবাসার আকুতি প্রকাশ পায়। অ্যাকচুয়ালি এই লোকায়ত জীবনের যে নাচ, আমি আগেও একটা লাইন বলেছি যে এই শিল্পীরা, ঝুমুর শিল্পীরা ঝিঙে ফুলের মতো সন্ধ্যের আলোয় তারা পরিস্ফুটিত হয় এবং ভোরের আলোয় তারা মিলিয়ে যায়। অর্থাৎ এই ঝুমুর শিল্পীরা কিন্তু জমিদার বা তৎকালীন একটু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের মধ্যে তাদের মনোরঞ্জন করার জন্য তাদের বাড়িতেও আসর বসতো। এই ঝুমুর গান বা ঝুমুর নাচ বা সেই সমকালীন নাচিনী, এই সবকিছুই কিন্তু একটা শাস্ত্রীয় নৃত্য গঠনের জন্যে গঠনের জন্যে আহ, তার মূল পদ বা ভূমিকার কাজ করে বা একটা সলতে পাকানোর কাজ করে। আমি আমার গুরুজির সাথে যখন আমরা কোনো সেমিনারে বা ওয়ার্কশপে গিয়েছি, তখন আমরা দেখতে পেয়েছি যে এই আন্টি কেমন ভাবে ওই নাচের সাথে সাহিত্যকে রিলেট করেছে। সাহিত্য কি করে রিলেট করতে পারে। অ্যাকচুয়ালি আমি হয়তো নিজেই কখনো বাংলা সাহিত্যের ছাত্র হয়ে কখনো এটা মানে বুঝতে পারিনি যে সাহিত্যের সঙ্গে নাচের কি করে রিলেট করা যায় বা সম্পর্ক স্থাপন করা যায়। আমরা চেষ্টা করেছি বারবার সেটা আন্টির কাছে শেখার। আন্টি শিখিয়েছে কি করে সাহিত্য আর নাচ একসাথে সেটাকে যোগ করে সেটা পরিবেশন করা যায়। তা আমার এই কাজ করতে গিয়ে আন্টির সাথে থাকতে থাকতে এই বলা বা কিভাবে একটা একটা সংযোগ স্থাপন করা যায় তা আমি শিখতে পেরেছি, আমি চেষ্টা করেছি। তা আমরাও ঝুমুর একটু মানে যদি ঝুমুর শিখেছি আমরাও, তারপরে নাচনি, বাউল, এই সমস্ত নাচগুলোই যেমন উপন্যাসের মধ্যে রয়েছে আমরা পড়েছি বা বলছি আমি, আমরা আন্টির কাছ থেকে সেগুলি একটু একটু করে আমরাও ছন্দে ছন্দে শিখেছি। কিন্তু সেই শেখাগুলো এখন বর্তমানে শেখার মানে থেকে পুরো আলাদা। তাই সেই নাচ অনেক পরিবর্তন হয়ে গেছে, গানের ভেরিয়েশন হয়েছে, নাচের পরিবর্তন হয়েছে। এবং কখনো কখনো এই নাচগুলোই আমাদের যে সাহিত্যে এমনভাবে প্রকাশ পেয়েছে তার এই স্বরূপটুকু আহ, চোখে আঙুল দিয়ে আন্টি আমাকে বুঝিয়েছে। তা আমি চেষ্টা করেছি এই একটু একটু করে উপন্যাস থেকে তুলে ধরে সেগুলো রিলেট করা। আমি জানি না কতটা মানে পরিষ্কারভাবে বলতে পারলাম বা বোঝাতে পারছি আমি। আমি চেষ্টা করছি। তারপরে আমি যাই যে কবি উপন্যাস নিয়ে তো একটু বললাম। এরপরে যদি আমি একটু মানে গণদেবতাতে যাই বা গণদেবতা উপন্যাসে যাই, সেই উপন্যাসটাও ঠিক একদমই তাই। সেখানে পুরো গাজনের উৎসব। গাজন পুরো বাংলাদেশ গ্রামীণ জীবন কিভাবে এক নতুন রেশ কাটিয়ে তাদের পরিচয় আনে গণদেবতা উপন্যাসে। সেখানেও পুরো নাচ, গাজন। তা গাজন আমাদের বাংলাতে, যেমন আমি একটা কথা বলি এর মধ্যেই, যে আমাদের বাংলাতেই একমাত্র শাক্ত, শৈব এবং বৈষ্ণব এই তিনটে ধারা একসাথেই চলে। তো তিনটি ধারার মধ্যেই নাচ রয়েছে। শাক্ত দেবদেবীদের নাচ রয়েছে, বৈষ্ণব রয়েছে, শৈব রয়েছে, শাক্ত, শৈব এবং বৈষ্ণব। তাহলে এই ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অনেক উপন্যাস, বেশিরভাগ উপন্যাসগুলোতে তো পুরো লোকায়ত জীবনযাপনের উপরে। তা প্রত্যেকটার মধ্যে সেই সমাজের প্রতিচ্ছবিগুলো দেখতে পাওয়া যায় সেইভাবে। তা বিশেষত এই ঝুমুর আর নাচনি ছিল আজকে কবির উপন্যাসের মূল বিষয়বস্তু। আর সেটাই বহমানতা বয়ে চলেছে। আমি উপন্যাসের লাইন ধরে ধরে বললে পরে সেটা চেষ্টা করছি। আমি কয়েকটা পয়েন্ট আউট করেছি। একটা হলো লোক সংস্কৃতির প্রতিফলন। উপন্যাসটি গ্রাম বাংলার লোকনৃত্য, কবিগান ও ঝুমুরের আসরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যা তখনকার গ্রামীণ জনজীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। তারপরে হচ্ছে গল্পের গতি ও পরিবেশ সৃষ্টি। গানগুলি উপন্যাসের বিভিন্ন অংশে পরিবেশ তৈরি করে, যা পাঠককে চরিত্রদের জগতে ডুব দিতে সাহায্য করে এবং ঘটনার প্রবাহকে গতিশীল করে তোলে। তারপরে উদাহরণস্বরূপ ঠাকুরজির প্রতি নিতাইয়ের মুগ্ধতার প্রকাশ, যে গান গেয়েছে কালো কেশে রাঙা কুসুম হেরি চোখি নয়নে। আবার বলছে জীবন এত ছোট কেন এ ভুবনে। এই গানটিও জীবনের ক্ষণস্থায়ী এক গভীর দার্শনিক
অনুভূতির প্রকাশ, যা উপন্যাসের মূল সুরের সঙ্গে জড়িত। আবার কখনো প্রেমের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, ঠাকুরজির প্রতি প্রেম, আবার কখনো বসন্তের প্রতি তার ভালোবাসা, আবেগ, যেখান থেকে তাকে বৈরাগ্য হতে বাধ্য করেছে। তারপরে সামাজিক বাস্তবতা, ঝুমুর দল গ্রামীণ সমাজে নিম্নবর্গীয় জীবন, তাদের পেশা ও সম্পর্কে জটিলতা তুলে ধরে। একদিকে যেমন তাদের গান নাচে থাকে প্রাণচাঞ্চল্য, অন্যদিকে বসন্ত মতো চরিত্রগুলোর মাধ্যমে দেহোপজীবনী দেহ উপজীবনী বৃত্তিকরণ বা বেশ্যাবৃত্তির বাস্তবতা ও সমাজের প্রতিচ্ছবি দেখে তুলে ধরে। তারপরে রাঢ় অঞ্চলের আঞ্চলিকতার প্রতিফলন, রাঢ় অঞ্চলের ঝুমুর গানের ধারা, যা ডোম বাউরি সম্প্রদায়ের জীবন থেকে উৎসারিত, উপন্যাসের মূল পটভূমি স্থাপন করেছে। আমি মোটামুটি একটা জায়গায় এসে থামতে চাইছি, যে গোটা উপন্যাস জুড়ে বারবার করেই দেখা গেছে যে ঝুমুর গান, ঝুমুর নাচ এবং নাচনীদের তরজা লড়াই করে একটা জীবন সংগ্রাম। এবং বাংলায় খালি তো এই কয়েকটা নাচ ছিল তা তো নয়, এছাড়া ছিল সাঁওতাল, পাতা, রায়বেশে, ঢালি, ছৌ, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম অনেক লোকায়ত বা ঐতিহ্যশালী নৃত্যধারা আমাদের বাংলায় রয়েছে। তারা বিভিন্ন অঞ্চল জুড়ে, ছৌরও অনেক প্রকারভেদ রয়েছে। তারপরে সাঁওতালদের অনেকটা দু রকম তিন রকম ভাবে তাদেরও নাচ বর্ণনা রয়েছে, পাতা রয়েছে, বিভিন্ন ধরনের নাচ রয়েছে বাংলায়, যেগুলি লোকায়ত বা ঐতিহ্যবাহী নৃত্যধারা বলে প্রকাশ পায়। সেগুলোই আমাদের বাংলার শাস্ত্রীয় নৃত্য, গৌরী নৃত্যকে সমৃদ্ধ করেছে। আহ সবকটা প্রত্যেকটা লোকায়ত নৃত্যধারাই তাদের নৃত্যধারায়, যেহেতু আমি আগেই বললাম, একটা সংস্কৃতি তৈরি হওয়ার পিছনে এই লোকায়ত নৃত্যধারার বিশেষ গুরুত্ব রয়েছে। তা বাংলা জুড়ে প্রচুর নাচ রয়েছে, প্রচুর সাহিত্য সৃজন রয়েছে। খালি ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসেও প্রচুর নাচের কথা লেখা, বর্ণনা করা রয়েছে। এছাড়া প্রাচীন তো অনেক সাহিত্য রয়েছেই বাংলা জুড়ে। আমি একটু আগেই বলেছিলাম একটা কথা, যে কলহারের রচিত রাজতরঙ্গিনী ইয়েতেও রয়েছে বাংলার দেবদাসীর কথা, কমলা দেবদাসীর কথা, যে তিনি কার্তিকের মন্দিরে নাচ করতেন। আজকে যে গানটা আমরা সবাই শুনতে পাই, আহ উম কমলা সুন্দরী নাচে, সেই গানটা হয়তো সেই কমলাকে দেখেই তৈরি করা। তো বাংলা জুড়ে এই দেবদাসী প্রথা বা এই দেবদাসীরা তো অবশ্যই ছিল, হয়তো তার সে এখন তার সেই প্রভাবটা নেই, কিন্তু এই ঝুমুর শিল্পীরা বা নাচনি বা যারা এই ধরনের পেশাবৃত্তি করে এখনো বেঁচে আছে, তাদের জন্য পরবর্তী এখন সরকারিভাবে ভীষণ পরিমাণে তাদের দায়িত্ব, মানে সরকার দায়িত্ব নিয়েছে তাদেরকে, তারা পারফর্ম করছে বহু স্টেজে, দেশে বিদেশে বাইরে প্রচুর জায়গায়। তাহলে উপন্যাস তো একটা সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে বা তৎকালীন সময়কাল তুলে ধরে। সেই সময়কালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই সমাজের যে নাচ গান, সমাজের প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা প্রণালী, তাদের খাদ্য প্রণালী, সেই সবকিছু তুলে ধরে। আমি প্রথমেই বলেছি সাহিত্য হলো সোশ্যাল ডকুমেন্টস, অর্থাৎ যা সমাজে ঘটে তাই সাহিত্যে ধরা পড়ে কোনো না কোনো ভাবে। তা আমার আমার প্রচেষ্টা ছিল এই কিছুটা সাজাতে, এমন ভাবেই আমি চেষ্টা করেছি বলার। আহ আবারও বলছি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস, মানে যে নৃত্যগীতের বর্ণনা হয়েছে, তা খালি যে উপন্যাসের চাহিদা অনুযায়ী তা না, কবির নিজস্ব ব্যক্তিগত চাহিদা থেকেই বা ঔপন্যাসিকের ব্যক্তিগত চাহিদা থেকেই তৈরি হয়েছে। তিনি বারংবার বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন, এই নাচ এই গানই যেন এই উপন্যাসের চরিত্র, যা সারা উপন্যাস জুড়ে তার ব্যাপ্তি বা প্রসার ঘটেছে। মানে এমন, কারণ নাচ দেখে চরিত্র এতটাই আবেগপ্রবণ হয়ে গেছে যে তার প্রতি তার প্রেম, তার রূপ তাকে আকৃষ্ট করেছে। তার নাচ, বসন্তের
যে আবেগ নাচের মধ্যে, তার উদ্দাম নাচ, এক বন্যতা রয়েছে তার নাচের মধ্যে, সেই বন্যতা নিতাই কবিয়ালের জীবনকে ছাপিয়ে গেছে। তার লক্ষ্মীর প্রতি, তার ঠাকুরজির প্রতি যে ভালোবাসা, তাও সে তার সংসার থেকে তিনি বৈরাগ্য হতে চেয়েছেন। তাহলে এক নাচ মানুষকে কোথায় পৌঁছে দেয়, বা এক গান মানুষকে কোথায় পৌঁছে দেয়। আমি কোথায় পড়েছিলাম, শেক্সপিয়ার একটা কথা লিখেছেন যে মিউজিক ইজ দ্য মেডিসিন অফ ব্রোকেন হার্ট। কিন্তু আমাকে বারবার সেটা কথাটা বাদ দিয়েও বলি যে গান বা নাচ মানুষকে আনন্দ দেয়, মানুষকে জীবনের গতি বদলায়। আমরাও দেখেছি যে গান শুনে মানুষ কতটা আনন্দিত প্রকাশ পায় বা কষ্টের সাথী হয়ে দাঁড়ায়, নাচও তাই। তাহলে নাচ একটা সমাজের এখন চোখে ঝুমুর শিল্পীদের মান্যতা দিলেও একটা সময় সেই মান্যতা দেওয়া হতো না। সেই মান্যতার আড়ালেও কিন্তু তারা তাদের নাচটাকে ছাড়েনি। তারা তাদের জীবিকা নির্বাহের একটা পথ তারা বেছে নিয়েছে, যে এভাবেও বাঁচা যায় জীবনে। আনন্দ, নাচ একটা আনন্দ, নাচ একটা আনন্দ, গানও তাই আনন্দের বহিঃপ্রকাশ। সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত পরিবেশ এই উপন্যাসে সৃষ্টি করেছে, গান এবং নাচের মধ্যে দিয়ে। ঝুমুর শিল্পীদের আহ, তারা তাদের নাচের ভঙ্গিমা, কখনো আগে মেয়েরা নাচতো, তারপরে সেটা পরিবর্তন হয়ে ছেলেরা মেয়ে সেজে নাচ শুরু করে, এবং কখনো তারা দলবদ্ধভাবে বৃত্তাকারে নাচ করতো, কখনো লম্বা লাইন করে, কখনো তির্যক ভাবে, বিভিন্ন ভাবে কোরিওগ্রাফি সিস্টেম। এখন তো দিন দিন আরো বদলেছে, গান বদলেছে, গানের কথাও বদলেছে, আগে তো এমনটাও ছিল না হয়তো। যাই হোক, আহ, আমি চেষ্টা করেছি গুছিয়ে বলার। যদি এবার আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমি খুব সুবিধা হয় আমার বলতে।